হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এলাম কেমিস্ট্রি ক্লাসে। ক্লাস 10-এর রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারের প্রথম ভিডিও আমরা আগে দেখেছি। সেখানে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করেছি এবং রাসায়নিক বন্ধন কী করে হয় বা সংজ্ঞা বা কাকে বলে এবং উদাহরণ দিয়েছি, এবং দু রকমের রাসায়নিক বন্ধন নিয়ে আমরা আগের ভিডিওতে পড়েছি। তা একটা ছিল আয়নীয় বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন। এবার আয়নীয় এবং সমযোজী বন্ধনের কিছু এক্সাম্পলও আগের দিন আলোচনা করা হয়েছে এবং কী করে তারা তৈরি হয় এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তা আয়নীয় বন্ধনটা হচ্ছে মূলত একটা ধাতু এবং একটা অধাতুর সংমিশ্রণে তৈরি হয়। একটা ধাতু অবশ্যই দরকার বা অবশ্যই লাগবে। আর সমযোজী বন্ধনের ক্ষেত্রে বা সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সবই সেখানে অধাতু থাকতো, দুটি বা তার বেশি। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই আয়নীয় এবং সমযোজী এই দুরকম যৌগের কিছু ধর্ম বৈশিষ্ট্য নিয়ে, এবং সঙ্গে সঙ্গে তার পার্থক্যটা হয়ে যাবে। তা শুরু করছি আজকের আলোচনা। তা প্রথমে দেখো, আমি একটা পার্থক্য এখানে করেছি অলরেডি, যে এদিকটা হচ্ছে আয়নীয় যৌগ, এই পাশটা হচ্ছে সমযোজী যৌগ। তা প্রথম পার্থক্যটা কি আছে বা প্রথম বৈশিষ্ট্য বলতে পারো এখানে, যে যারা আয়নীয় যৌগ হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কঠিন হয়, কঠিন, এবং আরেকটা এদের ফর্ম থাকে, সেটা হচ্ছে কেলাস আকার। এটা নিয়ে আমি আবার পরে আসছি। তা কেলাস বলতে এমনি একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির মানে যুক্ত জিনিস বোঝায় আর কি। আচ্ছা, আর এদিকে দেখো, সমযোজী মানে হচ্ছে এটা কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসও হতে পারে। একটা এক্সাম্পলের কথা ভাবো। তা আমি যদি ফার্স্টে বলি আয়নীয় যৌগের কথা ভাবো, যেমন কঠিন, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ এবং এটা খাদ্য লবণ, এটা কঠিন হয়। বা ক্যালসিয়াম অক্সাইড, এটাও কঠিন হয়। আরও বেশিরভাগ ক্ষেত্রে সবই কঠিন হবে। আর যদি মনে করো সমযোজী হয়, তাহলে পরে দেখো কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসও হতে পারে। যেমন কঠিন বলতে মনে করো চিনি বা গ্লুকোজ, তরল বলতে তো জল আমরা বুঝি, আর গ্যাসীয় বলতে যেমন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন এক্সাম্পল। আচ্ছা, এবার হচ্ছে মনে করো 2 নম্বর পয়েন্ট দেখো, তড়িৎ বিশ্লেষ্য। এবার তড়িৎ বিশ্লেষ্য কথাটা মানে কি, একমাত্র আয়ন যারা উৎপন্ন করতে পারবে তারাই কিন্তু তড়িৎ পরিবহন করতে সক্ষম। তার জন্য কিন্তু দেখো, যেহেতু আয়নীয় যৌগের মধ্যে দুটো আয়ন থাকে, ক্যাটায়ন এবং অ্যানায়ন বা নেগেটিভ এবং পজিটিভ, তাই এরা অবশ্যই কিন্তু জলীয় মাধ্যমে কিন্তু এরা তড়িৎ পরিবহনে সক্ষম। আচ্ছা, আর এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, কারণ এরা জলীয় মাধ্যমে কিন্তু কোনো প্রকার আয়ন তৈরি করতে পারে না। আচ্ছা, তারপরে পয়েন্ট দেখো, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এদের অনেক বেশি হয়। কাদের বেশি হয়? আয়নীয় যৌগের। এরা যেহেতু দুটো বিপরীতধর্মী আয়নের পারস্পরিক আকর্ষণ বল দ্বারা এরা উৎপন্ন হয়, তাই এদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল থাকে, যার জন্য এই ধরনের যৌগের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা অনেক বেশি হয়। আর ন্যাচারালি যদি মনে করো সমযোজী যৌগ হয়, তাহলে কিন্তু গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা অনেক এদের কম হয়। আচ্ছা, এবার 4 নম্বর পয়েন্ট দেখো, এরা হচ্ছে আয়নীয় যৌগ জল বা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। ঠিক আছে, আর যদি সমযোজী হয় তাহলে জৈব বা অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। এটা নিয়ে আমি আবার ডিটেলসে আসছি। আচ্ছা, এবার যদি তোমাকে কিছু এক্সাম্পলের কথা বলে, তাহলে তোমরা এক্সাম্পল দিতে পারো এখানে। যেরকম মনে করো, যদি মনে করো সমযোজী যৌগ হয়, তাহলে মনে করো যেরকম জল, তারপরে মনে করো নাইট্রোজেন, তারপরে মনে করো মিথেন, এগুলো হচ্ছে তোমার সমযোজী যৌগ। বা চিনি, গ্লুকোজ, যেমন C6H12, তোমরা এটা জানো, O6। এই ধরনের যৌগের উদাহরণ হলো সমযোজী যৌগ। আচ্ছা, আয়নীয় কোনগুলো? আয়নীয় মানে অবশ্যই একটা করে কিন্তু ধাতু থাকতে হবে, ধাতু এবং অধাতুর সংমিশ্রণে তৈরি। মনে করো সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে তোমার হচ্ছে আয়নীয় যৌগের উদাহরণ। তাই এখানে বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু এদের মধ্যে একটা তুলনা হয়ে যাচ্ছে। এবার আমি কিছু পয়েন্ট নিয়ে আবার একটু ডিটেলসে বলছি। মনে করো তোমাকে বললো যে, আমি একটা কোশ্চেন আকারে বলছি, মনে করো তোমাকে বললো সোডিয়াম ক্লোরাইড এবং ন্যাপথ্যালিন এই দুটোর মধ্যে হচ্ছে তোমাকে দুটো ধর্মের সাহায্যে পার্থক্য করতে বললো। বলছি ভালো করে, যে সোডিয়াম ক্লোরাইড আর মনে করো ন্যাপথ্যালিন,
তা ন্যাপথালিনের যে সংকেতটা আমি বলে দিচ্ছি যে CnH8, বা এটা আমি আরেকটু ভালো করে ছবিটা এঁকে দিচ্ছি ন্যাপথালিনে কীরকম হয়। এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। তা বুঝতেই পারছো যে এখানে কার্বন আর হাইড্রোজেন আছে, দুটোই অধাতু। তার জন্য কিন্তু ন্যাপথালিন হলো একটা কোন ধরনের যৌগ? সমযোজী। এটার মধ্যে ধাতু এবং অধাতু আছে, মানে Na+ এবং Cl মানে আছে, তার জন্য এটা হচ্ছে আয়নীয়। এটা হলো আয়নীয় যৌগ। তা তোমাকে বলছে দুটো ধর্মের সাহায্যে এদের মধ্যে পার্থক্য করো। তার প্রথমে একটা পার্থক্য তো অলরেডি হয়ে গেল যে সোডিয়াম ক্লোরাইড হলো আয়নীয় যৌগ আর ন্যাপথালিন হলো সমযোজী যৌগ। তার মধ্যে দেখো, এবার আমি একটু আগে বললাম যারা আয়নীয় যৌগ হয় তাদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা খুব বেশি হয়, দুটোই কঠিন পদার্থ। সোডিয়াম ক্লোরাইডে যেমন গলনাঙ্কে দেখো, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হলো 820 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অনেক বেশি। আর যেখানে ন্যাপথালিনের গলনাঙ্ক হলো মাত্র 80 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে দুটো ধর্ম মধ্যে তুমি পার্থক্য করতে পারো। আচ্ছা, আরেকটা মনে করো জলে দ্রাব্যতা। আমি একটু আগে বলছিলাম পার্থক্যের মধ্যে যে আয়নীয় যৌগ হলে পরে জলের মধ্যে কিন্তু দ্রাব্য হবে, তার মানে এটা কিন্তু জলের মধ্যে দ্রাব্য, এটা কিন্তু দ্রাব্য নয়। খুব সিম্পল। তাহলে এভাবে আমরা মনে করো, আমাকে দুটো এক্সাম্পল দিল, তোমাকে বললো যে দুটো বা তিনটে ধর্ম দিয়ে এদের মধ্যে আলাদা করো, তা আমরা কিন্তু আলাদা করতে পারলাম। ওকে, আচ্ছা, তারপর যেটা আসছি, মনে করো তড়িৎ পরিবহন। দেখো, আয়নীয় যৌগ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, এবং সেটা কখন পারে? কারণ তড়িৎ বিশ্লেষ্য মানেই তো আয়ন উৎপন্ন করতে পারে। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড, আজকে যদি আমি বলি যে সোডিয়াম ক্লোরাইড, এটার মধ্যে দুটো আয়ন থাকে, কিন্তু একটা হচ্ছে Na+ আর একটা হচ্ছে Cl-। কিন্তু মনে রাখতে হবে এই দুটো আয়ন কিন্তু উৎপন্ন হবে কখন? যখন সেটাকে গলাতে হবে বা অথবা জলের মধ্যে দ্রবীভূত করাতে হবে। মানে সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি জলে দাও বা জলীয় মাধ্যমে দাও, তবেই কিন্তু এই দুটো আয়ন উৎপন্ন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে এবার যদি এটা একটা আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড, তা সোডিয়াম ক্লোরাইডকে জলের মধ্যে দিলে পরে সোডিয়াম+ এবং Cl-, মানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়। তার জন্য কিন্তু আয়নীয় যৌগগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য, এবং তার জন্য এরা কিন্তু জলীয় মাধ্যমে তড়িৎ পরিবহনে সক্ষম। কিন্তু মনে করো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আমি চিনি সংকেত হচ্ছে কি C12H22O11, এটা হচ্ছে চিনি বা সুগার। এটা কিন্তু জলীয় মাধ্যমে বা জলে দিলে পরে কিন্তু কোনো আয়ন উৎপন্ন হয় না, নো আয়ন ফরমেশন। যেহেতু এটা একটা সমযোজী যৌগ, তার জন্য এটা এর মধ্যে আয়ন থাকার কথা না, এবং একে যখনই তুমি জলীয় মাধ্যমে দিচ্ছ কোনো আয়ন তৈরি হচ্ছে না। তাই এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে যে সোডিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে, কিন্তু চিনির বা গ্লুকোজ এদের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। কেন? তার কারণ কিন্তু এটাই যে যদি আয়নীয় যৌগ হয়, এরা কিন্তু জলে যখন তুমি দিচ্ছ বা জলে যখন দিবা, তখন কিন্তু সেখানে আয়ন ফরমেশন করে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, যার জন্য তড়িৎ পরিবহনটা অ্যাকচুয়ালি আয়ন দ্বারাই সম্ভব হয়, এবং যার জন্য সোডিয়াম ক্লোরাইড বা যে কোনো আয়নীয় যৌগ তড়িৎ পরিবহনে সক্ষম। কিন্তু যে কোনো সমযোজী যৌগ, আমি একটা এক্সাম্পল বললাম, চিনি বললাম, যে এটা কিন্তু জলীয় দ্রবণে দিলে পরে কোনো আয়ন তৈরি করতে পারে না, কারণ এই যৌগটাই কিন্তু সমযোজী, যার জন্য এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না। ওকে, আচ্ছা, তারপরে একটা অন্য পয়েন্টে আসছি, এটা হচ্ছে তোমার মনে করো ওই দ্রাবকের ব্যাপারে আসছি। মনে করো আমি যেটা বললাম একটু আগে, ধ্রুবীয় দ্রাবকের একটা খুব বড় এক্সাম্পল হচ্ছে, তোমরা মনে রাখবে, হচ্ছে জল। তা এখানে একটু বলে দিই
যে এই ধ্রুবীয় দ্রাবক বা জল ভাবো, এটার মধ্যে প্রধানত কোন কোন যৌগগুলো দ্রবীভূত হয় বা কোন ধরনের রাসায়নিক বন্ধনযুক্ত যৌগ দ্রবীভূত হয়, তা মনে রাখবে। এই ধ্রুবীয় দ্রাবকের মধ্যে প্রধানত দ্রবীভূত হয় হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ এরাই কিন্তু এখানে কি হয়, মেনলি দ্রবীভূত হয়, মানে গুলে যায়। ওকে, এবার কিছু কিছু মনে করো একটু দুই একটা এক্সাম্পল, সোডিয়াম ক্লোরাইড যেমন জলের মধ্যে দেখি আমরা, খাদ্য লবণ জলের মধ্যে গুলতে পারে, বা ক্যালসিয়াম ক্লোরাইড গুলতে পারে, এগুলো কিন্তু গুলতে পারে, সবই হচ্ছে আয়নীয় যৌগ। এবার কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি, এক্সেপশন। সেই এক্সেপশনটা কি, ব্যতিক্রম মনে করো যে যেমন চিনি, এটা আমি বললাম একটু আগে, চিনি বা ইথানল, ইথানল বা গ্লুকোজ, দেখো এরকম আরো আছে মনে করো, এগুলো কিন্তু সমযোজী যৌগ। এগুলো কোন ধরনের যৌগ, সমযোজী। এদের মধ্যে কিন্তু কোনো আয়ন থাকে না। দেখো তা সত্ত্বেও কিন্তু এরা কি হয়, জলের মধ্যে দ্রবীভূত হতে পারে। এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু মনে রাখতে হবে যে কোন বা দু একটি সমযোজী যৌগের নাম বলো যারা ওই ধ্রুবীয় দ্রাবক বা জলের মধ্যে দ্রবীভূত, তখন তোমরা এই নামগুলো বলতে পারবে। আচ্ছা, তারপরে আসি অধ্রুবীয় দ্রাবক। অধ্রুবীয় বা আমি এদেরকে বলতে পারি জৈব দ্রাবক বা অর্গানিক সলভেন্টও বলা হয়। যেরকম মনে করো অধ্রুবীয় দ্রাবক, এদেরকে আমরা অর্গানিক সলভেন্ট বলতে পারি। কেন, কারণ এরা সবাই হচ্ছে জৈব যৌগ হয়। আচ্ছা, এক্সাম্পল দেখো, মনে করো অ্যালকোহল হতে পারে, অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, আর কি হতে পারে, কেরোসিন হতে পারে। তাহলে এই ধরনের যে যৌগ, এরা হচ্ছে কোন ধরনের দ্রাবক বলা হয় এদেরকে, অধ্রুবীয়। অ্যালকোহল, ইথার, কেরোসিন, বেনজিন হতে পারে, বেনজিন হবে এখানে, এগুলো। আচ্ছা, ভালো কথা। এদের মধ্যে প্রধানত কারা দ্রবীভূত হয়, এদের মধ্যে কারা দ্রবীভূত হয়, প্রধানত সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলো এই ধরনের দ্রাবকে প্রধানত বলছি দ্রবীভূত হয়, কিছু ব্যতিক্রম থাকতেই পারে। ওকে, তাহলে আগেরটা বললাম ধ্রুবীয়, এটা বললাম হচ্ছে অধ্রুবীয়। এখানে প্রধানত বা মেইনলি দ্রবীভূত হয় হচ্ছে সমযোজী যৌগ, এবং উদাহরণগুলো বললাম যে অ্যালকোহল, ইথার, কেরোসিন, বেনজিন, মানে সবই হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা, ওকে, এবার আসছি, মনে করো আমি একটু আগে প্রথমেই বলছিলাম যে যদি আয়নীয় যৌগ হয় তাদের গঠনটা, যারা কঠিন তো বেশিরভাগ ক্ষেত্রে হবেই, পাশাপাশি তাদের একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার থাকে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমৃদ্ধ। এবার জ্যামিতিক আকার বলতে যেমন ঘনক, আয়ত ঘনক, এগুলো বোঝায়। এবার তোমাদের যেটা দেখতে হবে এবার এই ছবিটা। এই ছবিটা হচ্ছে, দেখো সোডিয়াম ক্লোরাইড, NaCl, এটা একটা আয়নীয় যৌগ। এর মধ্যে আমরা সবাই জানি যে Na+ এবং Cl- দুটো আয়ন পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে এটা সোডিয়ামকে উৎপন্ন করে। এখন মনে রাখতে হবে যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু একক মলিকুল বা কোনো একটা বিচ্ছিন্ন, অর্থাৎ একটা মলিকুল বা একটা অণু কিন্তু সোডিয়াম ক্লোরাইডের পাওয়া যায় না। তাহলে কি হবে, তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে এইভাবে, যেহেতু এর মধ্যে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আছে, Na+ এবং Cl-, সেটা উৎপন্ন হবে ঠিক এইভাবে। দেখো এটা কি আছে, একটা ঘনক লিখেছি আমি, হ্যাঁ, ঘনকের মধ্যে দেখো এই যে লাল ডটগুলো হচ্ছে Cl- আয়ন, মানে ক্লোরাইড আয়ন, আর সবুজগুলো হচ্ছে Na+ মানে সোডিয়াম আয়ন। ওকে, এবং নামটা হচ্ছে NaCl কেলাস বলা হয় এদেরকে। তার মানে কেলাস হচ্ছে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট যৌগ হবে। এবার দেখো
এগুলো অবস্থানে ভালো করে খেয়াল করে দেখবে তোমরা। এই যে লালগুলো বললাম আমি Cl মাইনাস আয়ন, দেখো লালের পরে সবুজ, তারপরে আবার লাল, তারপরে আবার সবুজ, লাল, সবুজ, লাল, সবুজ, লাল। দেখো এইভাবে করতে করতে দেখো একটা ঘনক তৈরি করছে কিন্তু, মানে একটা ক্যাটায়ন একটা অ্যানন, একটা ক্যাটায়ন একটা অ্যানন নির্দিষ্টভাবে যুক্ত হয়ে এবং একটা কিন্তু নির্দিষ্ট জ্যামিতিক শেপও অলরেডি হয়ে গেছে, ওটা হলো ঘনক। দেখো এটা কিউব বলা হয় বা ঘনক বলা হয়। তাহলে এটা দেখো, এবার মনে করো আমি ইচ্ছে মনে করো এই যে মাঝখানে একটা সবুজ ডট আছে, এটা হচ্ছে Na প্লাস আয়ন। এবার দেখো একে একে যদি আমি মানে ভালো করে মানে একটু অবজার্ভ করে দেখি, ভালো করে খেয়াল করে দেখো তোমরা, যে একে ঘিরে এ দেখো 1 2 3 4 5 6, দেখো ছটা, দেখো মানে একটা সোডিয়াম আয়নকে ঘিরে দেখো ছয়টা ওরকম ক্লোরাইড আয়ন কিন্তু ঘিরে আছে। আবার একইভাবে মানে তার মানে কি, তার মানে একটা Na প্লাস আয়নকে ঘিরে আছে হচ্ছে 6টি Cl মাইনাস আয়ন। ওকে, আবার একইভাবে একটা Cl মাইনাস আয়নকে ঘিরে আছে 6টি Na প্লাস আয়ন। এটা একটু ভালো করে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে 1, এটা ভাবো এটা যদি মনে করে Na প্লাস আয়ন হয় তাহলে 1 2 3 4 5 6, চারদিকে চারটা, একটা উপরে একটা নিচে, এভাবে অল্টারনেটিভ প্যাটার্নে যুক্ত হয়ে কিন্তু এরা এই সোডিয়াম ক্লোরাইডের, এটাকেই বলা হয় হচ্ছে কেলাস। এর একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকার জন্য একে কেলাস বলা হয় এবং সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু এইভাবেই উৎপন্ন হয়। ওকে, তার জন্য একে বলা হয় হচ্ছে কোন ধরনের গঠন, সোডিয়াম ক্লোরাইডের, একে কেলাস বলা হয়। আচ্ছা, ওকে, এবার দেখো যেহেতু সোডিয়াম, এবার আমরা আমরা মনে করো আমরা চলে আসছি হচ্ছে আরেকটা প্রবলেম নিয়ে একবারে বলি, যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু আমরা মলিকুলার ওয়েট কথাটি ব্যবহার করতে পারি না। আচ্ছা আমি বলছি ভালো করে, একটা হচ্ছে মনে করো আণবিক ওজন, আণবিক ওজন, আরেকটা হচ্ছে সংকেত ওজন। আণবিক ওজনের ইংলিশটা হচ্ছে মলিকিউলার ওয়েট, molecular weight or molecular mass, আর এটা হচ্ছে ফর্মুলা ওয়েট। খুব ভালো করে দেখবে এই জায়গাটা। আচ্ছা, আণবিক ওজন মানে একটা অণুর ওজন, সোডিয়াম ক্লোরাইড তো একটা অণু, তা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন এই কথাটা আমরা কেন ব্যবহার করতে পারি না? অ্যাকচুয়ালি আণবিক ওজন মানে তো একটা অণুর ওজন। এখন মুশকিলটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তো একটা অণু পাওয়াই যায় না। আমি তো দেখালাম ছবিটা, যে এখানে কি হয়, অসংখ্য Na প্লাস এবং অসংখ্য Cl মাইনাস আয়ন, মানে এখানে অনেকগুলো এরকম মনে করো NaCl অণু এখানে অবস্থান করে। কারণ দেখো এটা যদি মনে করো Cl মাইনাস হয়, এটা তাহলে এটা একটা সোডিয়াম ক্লোরাইড, এটা একটা সোডিয়াম ক্লোরাইড, এইভাবে কিন্তু দেখো অসংখ্য সোডিয়াম ক্লোরাইড মিলে একটা কিন্তু এরকম ত্রিমাত্রিক গঠন তৈরি করে। তার জন্য আমরা বলতে পারি কিন্তু যে সোডিয়াম ক্লোরাইড কিন্তু কখনোই একক অণু, অর্থাৎ একক মানে বিচ্ছিন্ন হিসেবে কিন্তু পাওয়া যায় না। যার জন্য আমরা কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই মলিকুলার ওয়েট মানে আণবিক ওজন কথাটা ব্যবহার না করে আমরা কিন্তু এটাকে সংকেত ওজন হিসেবে ব্যবহার করতে পারি। সংকেত মানে জাস্ট ফর্মুলা, যেমন NaCl এর ফর্মুলা কি, NaCl হবে NaCl। তার মানে NaCl যদি আমরা বলি, এবার এই NaCl যদি আমরা মনে করো ওই যেমন সোডিয়ামের এখানে সোডিয়ামের হচ্ছে তোমার হচ্ছে 23 পারমাণবিক ভর, আর Cl হচ্ছে তোমার 35.5, তার মানে টোটাল কত আসলো এখানে 58.5। তাহলে এই 58.5 যেটা আসলো, এটা কিন্তু আমরা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ওজন বলবো না, এটা আমরা বলবো যে জাস্ট ফর্মুলা ওয়েট মানে সংকেত ওজন, মানে জাস্ট এই সংকেতটা তার ওজন, যেহেতু এটাকে বিচ্ছিন্ন অবস্থায় বা একা অবস্থায় পাওয়া যায় না, যার জন্য এর ক্ষেত্রে আমরা আণবিক ওজন কথাটি ব্যবহার না করে আমরা বলবো যে এর সংকেতটা ওজন, মানে 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 জাস্ট এই সংকেতটার ওজন কত আসলো 58.5। ওকে, এই হচ্ছে তোমার হচ্ছে এই কেলাযুক্ত যৌগের কিছু বৈশিষ্ট্য। তার মানে NaCl এর ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে সংকেত ভর। ওকে, আচ্ছা এবার
এবার যেটা করতে হয়, মনে করো তোমাকে কতগুলো যৌগ দিতে পারে এইভাবে, মনে করো তোমাকে বললো CaCl2, বা বললো মনে করো H2O, বা বললো C6H12O6, বা তোমাকে বললো ম্যাগনেসিয়াম অক্সাইড, মনে করো NaF, ওকে, তারপরে বললো মনে করো LiH, তারপরে তুমি বললো হচ্ছে নাইট্রোজেন। এই ধরনের কোশ্চেনও আসতে পারে। তোমাকে বললো যে কোনগুলি এখানে আয়নীয় যৌগ, কোনগুলি হবে এখানে আয়নীয় যৌগ, আর কোনগুলি হবে এখানে সমযোজী। তোমাকে হয়তো এটা বলতে বলবো, ওকে। তা আয়নীয় মানে তো অবশ্যই কিন্তু কমপক্ষে একটা ধাতু এবং একটা অধাতু থাকবে। তা ধাতু কোথায় আছে দেখো, এখানে ক্যালসিয়াম ধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, সোডিয়াম ধাতু, লিথিয়াম ধাতু। তার মানে এই কটা যৌগ সবই কিন্তু কি হবে, আয়নীয় হবে। শুধু ধাতু এবং অধাতু থাকলে পরে আমরা কিন্তু লিখতে পারি এরা কোন ধরনের যৌগ, আয়নীয়। আচ্ছা, আর যদি মনে করো শুধু অধাতু হয়, যেমন এখানে দেখো জলের মধ্যে দেখো দুটি অধাতু আছে, অক্সিজেন হাইড্রোজেন দুটি অধাতু। আচ্ছা, তারপর C6H12O6, এটার নাম কি, গ্লুকোজ, তিনটে এখানে অধাতু। তারপরে আছে তোমার হচ্ছে গিয়ে নাইট্রোজেন। তাহলে এই তিনটে হচ্ছে কোন ধরনের যৌগ, সমযোজী। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমরা কিন্তু করতে পারবো। তা এই হচ্ছে আমার রাসায়নিক বন্ধনের সেকেন্ড পার্টের ভিডিও। তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখবে, আর যে প্রশ্নগুলো আলোচনা করলাম এগুলো বইতেও আছে, একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।